যেটা প্ল্যান থাকে যে আমি আসবো এখানে থাকবো, কিভাবে সেটেল হওয়া যায়। পরিবার থেকে এই সাপোর্টটা আমাকে নিতে হবে, যে কোনো বিপদ আপদ হতেই পারে। 3650 ইউরো, আর এখন এটাকে 300 ইউরো বাড়াইছে। এসেছিলেন ঝকঝকে উজ্জ্বল এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, কিন্তু এসে দেখলেন সবই মরীচিকা। থাকার জায়গা নেই, ইনকামের পথ নেই, লেখাপড়ার পরিবেশটাও বাংলাদেশের চেয়ে খুব একটা ভালো কিংবা উন্নত নয়। উল্টো এখানকার ভাষা বুঝতে পারছেন না, খাবার খেতে পারছেন না, মানুষজন কেমন যেন বিরূপ চোখে দেখছে। এসব নিতে পারবেন তো? এত কষ্ট না হয় সহ্য করলেন, কিন্তু যে উদ্দেশ্যে আসা, সেই ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট পেতে কয়েক বছর চেষ্টা করতে হবে। তাহলে মাসে মাসে থাকা খাওয়ার যে লাখ টাকার মতো খরচ, তা জোগাড় করবেন কিভাবে? বাড়ি থেকে এনে? এই গল্পই এখন ইউরোপের দেশ লিথুনিয়ায় থাকা শত শত বাংলাদেশি শিক্ষার্থীর। তবে কেউ কেউ ভালো আছেন নানাভাবে। শান্ত, সুন্দর আর গোছানো দেশ হিসেবে পরিচিত ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুনিয়া, একেবারে পোল্যান্ডের পাশাপাশি। বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে এখানে কয়েক বছরে ১৫০০-এর মতো বাংলাদেশি শিক্ষার্থী এসে উঠেছেন, কিন্তু এর অর্ধেকই এখন আর নেই লিথুনিয়ায়। কিছু দেশে ফেরত চলে গেছেন, আর কিছু চলে গেছেন আশেপাশের দেশগুলোতে, যারা এখন অবৈধ অভিবাসী হয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আসলে পরিস্থিতি না বুঝে আসাটাই তাদের জন্য এক ধরনের ফাঁদ হয়েছে লিথুনিয়া। প্র্যাকটিক্যালি মানে আমরা যেভাবে বাংলাদেশ থেকে দেখি আর কি, এজেন্সিগুলো যেভাবে প্রলোভন দেখায়, এটা আসলে মানে সাবজেক্টিভ একটা ব্যাপার, বা এটা সিচুয়েশনটা পুরোটাই ভিন্ন। এখানে আসার পর প্রথম 3 থেকে 6 মাস লেগেই যাবে হচ্ছে পড়াশোনার স্ট্রাকচার বুঝতে, ইউনিভার্সিটির পরীক্ষা, টার্ম, সিচুয়েশনগুলো বুঝতে। তো সেই ক্ষেত্রে যদি কেউ একজন কাজ করতে যায়, অবভিয়াসলি পড়াশোনার উপর হ্যাম্পার পড়বে, এবং সেটা একাডেমিক ড্যাপ্ট যখন ক্রিয়েট হয়ে যায়, তখন এটা টেম্পোরারি রেসিডেন্স পারমিটের উপর প্রভাবটা পড়ে। তো আমরা যারা আসতেছি, তো আমরা যখন চিন্তা করব যে ইউরোপের একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা বা স্ট্রাকচার মেনটেন করা, যেহেতু বাংলাদেশ থেকে পড়াশোনার মান অবশ্যই ভিন্ন, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে 6 থেকে 8 মাসের একটা চিন্তাভাবনা মাথায়, যে হচ্ছে যে আমি এটা আমার পরিবার থেকে এই সাপোর্টটা আমাকে নিতে হবে, যে কোনো বিপদ আপদ হতেই পারে। কারণ হচ্ছে আমি হয়তো বা এখনকার বর্তমান সিচুয়েশন চিন্তা করলে আমি কাজ পাবো না, হয়তো আমি কাজ পেলাম, একটা জব করতে গেলাম, একটা রেস্টুরেন্টে জব করতে গেলাম, আমার স্কেডিউলটা এমনভাবে করা যেখানে আমার পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, সো এটা প্র্যাকটিক্যালি কন্টিনিউ করা পসিবল না। আবার আমি ধরে নিলাম আমি ফুড ডেলিভারি জব করছি, আমাকে -20 -25 ভেতর একটা বাইসাইকেল চালিয়ে বা কার চালিয়ে কাজ করতে হচ্ছে বরফের ভেতর। সো এই যে অভ্যস্ত হওয়ার যে বিষয়, এই ব্যাপারটা ঘুরতেই না 6 মাসের বেশি সময় চলে যায়। তাহলে লিথুনিয়া নিয়ে মিথ্যা স্বপ্ন কারা দেখাচ্ছেন এই বাংলাদেশি শিক্ষার্থীদের? তারা আসলে ব্যবসায়ী আর অর্থলিপ্সু। কোনো মতে এখানে এনে শিক্ষার্থীদের ফেলে দিয়ে মোটা অঙ্কের কনসালটেন্সি ফি নিয়ে ভেগে গেছে। এরপর আর খবর নেয়নি, কিংবা তাদের সাথে যোগাযোগ করেও কোনো ফলাফল পাচ্ছেন না অনেকেই। গত অ্যাটলিস্ট 3-4 বছরের মধ্যে যতজন স্টুডেন্ট আসছে, আপনি মনে করেন আই গেস 60-70% স্টুডেন্ট নাই অলরেডি লিথুনিয়াতে, তারা অবস্থান করতেছে না, বা এর চেয়ে বেশি হইতে পারে অ্যাকচুয়াল সংখ্যা, আমার যেটা ধারণা। এবং এটা খুব বাস্তব ধারণা, মানে এটা একদম রিয়েলিস্টিক ব্যাপার এখানে। এটা একটা মূল কারণ। আরেকটা কারণ হচ্ছে আমার যেটা পার্সোনাল জায়গা থেকে মনে হয়েছে, আরেকটা হচ্ছে স্কিলের জায়গা থেকে প্রচণ্ড অভাব। যারা আসছে, বেশিরভাগ আসছে দেখা যাচ্ছে ব্যাচেলর করতে আসছে, স্বাভাবিক তাদের বয়সটা হয়তো ওইরকম 18, 20, 21 এরকম বয়সের ছেলেমেয়েরা আসছে, তাদের স্বাভাবিকভাবে ওইরকম হয়তো, যেহেতু আমাদের দেশে ওইভাবে স্কিল সেটটা হয় না কখনো ছোটোবেলা থেকে, তো দেখা যায় তাদের স্কিল সেটের একটা অভাব থাকে, এক্সপেকটেশনের একটা ব্যাপার থেকে। ওই এক্সপেকটেশন যেটা করে আসে, তারা হয়তো ইউরোপে যাচ্ছে বা ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশে যাচ্ছে, ওই জায়গা থেকে যে এক্সপেকটেশন সেট করে আসে, ওই জায়গাতে হয়তো লিথুনিয়াতে এসে ওইটা হয়তো তাদের ফুলফিল হয় না। সেইটা হয়তো তাদের আরেকটা কারণ থাকে ডিসিশন নেওয়ার। লিথুনিয়া ছোটো দেশ, ইকোনমি
ঠিকঠাক আছে, ভালো, বাট অপরচুনিটির জায়গাটা খুব বেশি যে আছে, মানে অ্যাজ এ স্টুডেন্ট বিশেষ করে আমি শুধু এই হিসাবে বলতেছি না, অ্যাজ এ স্টুডেন্ট স্বাভাবিকভাবেই আমরা যে সামাজিক প্রেক্ষাপট থেকে আসি আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা এখানে এসে হয়তো যথেষ্ট সেরকম কাজ করতে পারবো বা সব কিছু করতে পারবো, যেটা করে আমরা আমাদের নিজেদের খরচ, এডুকেশন, একাডেমিক্যাল এক্সপেন্স, এগুলো আমরা মেনটেন করে মোটামুটি একটা সুন্দর লাইফ কাটানোর যে একটা চিন্তাভাবনা থাকে, ওই জায়গা থেকে নট ইনটু দ্যাট স্পেস এখনও লিথুনিয়া যে আসলেই আপনি ওরকম কাজ পেয়ে যাবেন বা আপনি যে ইনকাম করবেন যেভাবে আমরা শুনি দেখি, আসলে বাস্তবে তো অতটাও সহজ না। আমাদের অনেকে আসে যারা হচ্ছে যাদের তাদের হয়তো আত্মীয় স্বজন আছে, অনেকে আছে যারা এখানে বিভিন্ন দেশে, আশেপাশের বিভিন্ন দেশে হয়তো সেটেল থাকে, বা স্পেন বলেন, পর্তুগাল বলেন, বা আশেপাশে যেগুলো একটু বড় দেশ আছে। তো আমার ধারণা তাদের একটা ওয়ে অফ থাকে যে আচ্ছা আমি আসছি এখান থেকে, আমার তো ওখানে ভাই আছে, মামা আছে, খালা আছে, আমি ওখানে চলে যাই, ওখানে গেলে আমার লাইফ সেটেল হয়ে যাবে, হয়ে যাবে। এবং আরেকটা মেজর কনসার্ন হচ্ছে আমার মনে হয়, এটা একটা শুধু মেজর না, এটা একটা সিরিয়াস কনসার্ন আমার মনে হয়, যারা আসতেছে বিশেষ করে স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টরা এখানে বেশি আসে, ওই প্রেক্ষাপট থেকে আমি বলতেছি, পড়ালেখার আগ্রহটা ইভেনচুয়ালি কম। আমার মনে হয় ওই জায়গাটা খুবই কম। আমি পার্সোনালি খুব কম স্টুডেন্ট পাইছি যারা অ্যাকচুয়ালি পড়াশোনা নিয়ে কনসার্ন বা ওইটা নিয়ে শেষ করতে চাই, ওইটা শেষ করে ওইভাবে প্ল্যান করে আসে যে আমি পড়াশোনাটা করবো বা আমি একটা ডিগ্রি নিয়ে ওইটা প্ল্যান করবো। বেশিরভাগের যেটা প্ল্যান থাকে যে আমি আসবো, এখানে থাকবো, কিভাবে সেটেল হওয়া যায়, কিভাবে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো, ওইভাবে চিন্তা করে। বাট ওভারঅল হয়তো ফিউচারে যে আমি পড়ালেখা, আমি যদি এখন কষ্ট করি, আমি 3 বছর 4 বছর পড়াশোনাটা শেষ করি, এরপরে আমি যে অপরচুনিটিগুলো পাবো, আমার যে স্কিল ডেভেলপ হবে, আমার যে কেরিয়ারের গ্রোথ হবে, ওই জিনিসটা লং টার্ম প্ল্যানটা করতে পারে না বা চায় না, বা তাদের সার্কামস্ট্যান্স হোক, যেটাই হোক, যার কারণে হয়তো তারা ওইটা করতে পারে না। যেটার কারণে কি হয়, তারা আসলে ওই জিনিসটা শর্টকাট, যেটা হচ্ছে সবচেয়ে বেশি, আমি এখন কিভাবে যাব, কিভাবে আমি তাড়াতাড়ি এতগুলো টাকা কামাইতে পারবো, এতগুলো টাকা কামায় আমি দেশে পাঠাইতে পারবো বা নিজের করতে পারবো, নিজের লাইফ আমি কিভাবে একটা করতে পারবো, এরকম একটা ব্যাপার থাকে। মে মাসের এই সময়ে বাংলাদেশে যখন কাঠ ফাটা গরম, লিথুনিয়ায় কিন্তু বেশ ঠান্ডা, -1-2। এবছর নাকি -25 পর্যন্ত নেমেছিল তাপমাত্রা, নদীর জল বরফ হয়ে গিয়েছিল। এই যে আমি রাজধানী শহর ভিলনিয়াসে নেমেই মোটামুটি একটা ধাক্কা খেলাম। হিম ঠান্ডায় হাত পা প্রায় অবশ হয়ে এলো। কয়েক বছর আগে থেকে এই শহরে থাকা এক বাংলাদেশি শিক্ষার্থীর গাড়িতে ঘুরছি, তার ঘরেই খাচ্ছি, কিন্তু কিছুতেই এই বিরূপ আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি না। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সস্তা কিংবা কম টাকায় অভিবাসী হওয়ার সুযোগ কিংবা রেসিডেন্ট পারমিট পাওয়া যায় এই লিথুনিয়ায়, এরকমের একটি প্রচারণা বেশ কিছুদিন ধরেই ঢাকার গণমাধ্যম, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ছড়িয়ে দিচ্ছেন বা ছড়ানো হচ্ছে। কিন্তু এটা কেন, কি উদ্দেশ্য নিয়ে, সেটাই এবার এসে খোঁজার চেষ্টা করছিলাম এই দেশটির রাজধানী শহর ভিলনিয়াসে। তো আমার যে প্রাথমিক জিজ্ঞাসা, নানা রকম মানুষজনের সাথে আলোচনা, কথাবার্তা, এটা শুনে মনে হয়েছে যে এটা এক ধরনের বিভ্রান্তকর প্রচারণা, এবং সেই প্রচারণা দিয়ে কেউ কেউ লাভবান হওয়ার চেষ্টা করতেছেন। কিভাবে সেটা পেলাম? প্রথমত হচ্ছে যে এখানকার গভর্নমেন্টসের যে রুলস বা গভর্নমেন্টস যে সকল শর্ত দিচ্ছে, সেই শর্তগুলো পূরণের জন্য যে সকল যোগ্যতা থাকা উচিত, সেটি যিনি আসবেন ওই রকম একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাকে আগে এটা নিশ্চিত হতে হবে যে তিনি সেই যোগ্যতার আওতায় পড়বেন কিনা। অর্থাৎ 15,000 টাকা দিয়ে এখানে একটি কোম্পানি খুললেন, 15,000 ইউরো দিয়ে, আবার সেই কোম্পানির মাধ্যমে আপনি এখানে নিজের ট্যাক্সেস ফাইল খুললেন, কাজ বা ব্যবসা করলেন, সেগুলো কিন্তু ওইভাবে একসাথে মিলবে না। তো এই যোগ্যতা যাচাইয়ের বিষয়টি আমার মনে হয় কারো মুখে শুনে করার চেয়ে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এখানকার গভর্নমেন্টের যে রুলসগুলো আছে সেগুলোর সাথে অনলাইনে কিংবা তাদের ওয়েবসাইটের সাথে মিলিয়ে দেখা। আর এখানে এইরকমভাবে এ পর্যন্ত এসে কেউ মাত্র 15,000 ইউরোতে নিজের রেসিডেন্সি, তারপরে টিআর বা আনুষঙ্গিক যে কাগজগুলো করতে পেরেছে, এরকম কোনো প্রমাণ আমার চোখে পড়েনি। আমাদের যারা বাংলা ভাষাভাষী, যারা বাংলাদেশি মানুষজনকে এই দৃষ্টিতে এনে তোলার চেষ্টা করছেন বা তারা এখানে
পিআর পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরও মনে হয় কোনো কোনো জায়গায় এই জিনিসটি একদম খোলাসা করা দরকার আছে। আমি এখানকার আমাদের যে সরকারি কর্তৃপক্ষ আছে, বিশেষ করে বাংলাদেশের এম্বাসির, তারাও বলছেন কিন্তু যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো কেউ যদি এরকম বিষয়ে এখানে সিদ্ধান্ত নিতে চান, তারা বলেছে তারা যেন সরাসরি আমাদের দূতাবাসে যোগাযোগ করেন এবং যিনি এই কাজটি করছে তার সম্পর্কে খোঁজখবর করে তার সাথে এখানকার সরকারি কর্তৃপক্ষের বা ওই বিভাগগুলোর কী রকমের যোগাযোগ আছে সেটি নিশ্চিত হয়ে তারপরে লিথুনিয়ায় অভিবাসী হওয়ার চেষ্টা করেন, কিংবা এখানে ব্যবসা বাণিজ্য করে এখানকার পাসপোর্ট কিংবা পিআর নেওয়ার চেষ্টা করবেন। নয়তো আসবেন আর কাঁদবেন, এছাড়া কিন্তু করার কিছুই থাকবে না। তুলনামূলক কম খরচ এবং একসময় সহজ ভিসা নীতির কারণে অনেকের কাছেই এটি ইউরোপের প্রবেশের এন্ট্রি পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু সুন্দর এই শহরের চাকচিক্যের আড়ালে আছে হাজারো শিক্ষার্থীর সংগ্রাম আর না বলা কষ্টের গল্প। অনেকের কাছেই কাঙ্ক্ষিত ইউরোপের স্বপ্ন এখন কঠিন বাস্তবে রূপ নিয়েছে। তারা না পারছেন ফিরতে, না পারছেন এখানে থাকতে। টিউশন ফিটাও একটু বাড়াই ফেলছে আগের থেকে নন ইউরোপিয়ানদের জন্য। আগে ছিল কত, এখন কত? আগে আমার যে সাবজেক্ট সেটাতে ছিল 3650 ইউরো, আর এখন এটাকে 300 ইউরো বাড়াইছে, 3950 পেবে। আমাদের দেশ থেকে যে স্টুডেন্টরা আসে তাদের যে সমস্যাগুলা ফেস করতে হয়, যে সমস্যাগুলা আসলে বাংলাদেশ এম্বাসির প্রয়োজন পড়ে, ওটা যদি ওয়ারসুতে না গিয়ে আমাদের এইখানে বিল নিয়ে এসে থাকতো। লিথুনিয়ায় আসা অধিকাংশ শিক্ষার্থী বাংলাদেশে থাকা কিছু অসাধু মাধ্যম বা এজেন্সির ভুল তথ্যের শিকার হন। কাজ পাওয়া সহজ কিংবা পড়াশোনার পাশাপাশি আকাশচুম্বী আয় করা যাবে এমন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের লিথুনিয়ায় পাঠানো হয়। লিথুনিয়ায় পা রাখার পর শিক্ষার্থীরা বুঝতে পারেন বাস্তব চিত্র এখানে সম্পূর্ণই ভিন্ন। আয়ের সুযোগ সীমিত এবং কাজ পাওয়া খুবই কঠিন, যা অনেক শিক্ষার্থীকে হতাশার সাগরে ভাসিয়ে দিচ্ছে। আর এখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় একটা প্রতিবন্ধকতা হলো লিথুনিয়ান ভাষা। এই ভাষা না জানলে পার্ট টাইম কাজ পাওয়া প্রায় অসম্ভব। আর এই ভাষাটি এত কঠিন যে সংস্কৃতিকেও হার মানায় কিংবা সহজ মনে হয়। শিক্ষার্থীরা অনেকেই বলছিলেন তারা ভেবেছিলেন কাজ করে পড়ালেখা চালাবেন, কিন্তু এখানে ঠিকমতো কাজই পান না তারা। এমনকি 2-3 জন মিলে ছোট ছোট রুমে থেকে খাবার খরচ কমিয়ে এবং হাড় কাঁপানো ঠান্ডার সাথে লড়াই করে তাদের টিকে থাকতে হচ্ছে। বাড়ি থেকে আনতে হচ্ছে থাকা খাওয়ার খরচ। সম্প্রতি লিথুনিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়ম আরও কঠোর করেছে। বিশেষ করে ডাবল লিগ্যালাইজেশন প্রক্রিয়ার কারণে কয়েকশো শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন প্রায় অন্ধকার। এত প্রতিকূলতার মাঝেও লিথুনিয়ায় থাকা সব গল্পই কিন্তু কষ্টের নয়। কেউ কেউ ভালো করেছেন। ভিলনিয়াস শহরের কলেজ ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষকও আছেন, তবে তাদের এই অবস্থায় আসতে কয়েক বছর লেগেছে। যারা উচ্চশিক্ষার জন্য লিথুনিয়া আসতে চাচ্ছেন তাদের প্রতি পরামর্শ হলো আসার আগে সঠিক তথ্যটি যাচাই করুন। আর যারা পুরনো আছে তাদের সাথে কথা বলেও দেখতে পারেন। বাইরে থেকে যা শোনা যায় বাস্তবে তা সত্যি নাও হতে পারে। আসার আগে সম্ভব হলে বেসিক লিথুনিয়ান ভাষাটি শিখে নিন। শুধু কাজের ওপর নির্ভর না করে প্রথম 1 বছরের খরচ সাথে রাখার চেষ্টা করবেন। দালালদের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করলে আমার মনে হয় অনেকটাই ভালো হয়। নইলে পস্তাতে পস্তাতেই জীবন শেষ হয়ে যাবে এই দেশে এসে।